প্রিয় দর্শক, কেমন আছেন? একটা দীর্ঘ ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটির মূল বক্তব্য হচ্ছে 501 নম্বর কক্ষ নিয়ে। 501 নম্বর কক্ষ বললেই আপনাদের একজনের নাম মনে আসে, তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক। এবং এতদিন মামুনুল হক সাহেবের ভক্তদের মধ্যে একটা ধারণা ছিল, বা দীর্ঘদিন যাবত প্রচলিত ছিল 2021 সালের পর, যে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে সরকার চক্রান্ত করেছে, সরকার মামুনুল হক সাহেবকে ফাঁসিয়ে জান্নাতারা ঝর্ণার সাথে তার ছবি তুলে ফেসবুকে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, নিউজ করেছে এবং সেখান থেকে লাইভ প্রচার করেছে। এটা একটা ষড়যন্ত্র ছিল সরকারের, অনেকের মধ্যে সেই ধারণাটি ছিল। কিন্তু মামুনুল হক সাহেব যখন এই বিবৃতি দিলেন, 501 নম্বর কক্ষ নিয়ে মুখ খুললেন মামুনুল হক, কেউ তার কাছে মুখ খুলতে বলেছেন কিনা আমি জানি না, তবে তিনি মুখ খুলেছেন। মুখ খোলার পর তিনি যে বক্তব্য দিয়েছেন তার পক্ষ থেকে তিনি দিয়েছেন, কিন্তু তারপরও একটা বিষয় ধরে নেওয়া যায়, তার মানে রয়্যাল রিসোর্টে ঘটনাটি ঘটেছে, এটা সত্য। সরকার বা তখন আমরা যে ভিডিওটা দেখেছি এটা সত্য, এটা সাজানো নাটক নয়। মামুনুল হক সাহেব এতদিন পরে এখন কথাটি স্বীকার করে নিলেন। কেন স্বীকার করেছেন সেটার ব্যাখ্যা তিনি দিয়েছেন, কি ঘটেছিল সেটার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তবে সর্বাগ্রে যে কথাটি বলতে চাই, ঘটনাটি নিয়ে এতদিন যে একটা ধূম্রজাল ছিল, অনেকের মধ্যেই একটা ধারণা ছিল, আমিও মাঝে মধ্যে ভাবতাম যে হয়তো এটা সরকারের ষড়যন্ত্র ছিল, মামুনুল হক সাহেবকে অযথা জেলে নিয়ে গেছে। মামুনুল হক সাহেবের এই বক্তব্যের পর এখন আর সেই প্রসঙ্গ নেই। এখন প্রসঙ্গ হচ্ছে ঘটনাটি ঘটেছে, মামুনুল হক সাহেব কি বলছেন এখন সেটা নিয়ে কিছু কথা বলবো। জি, ঘটনাটি ঘটেছে, এটা পরিষ্কার। নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার নিজের ফেসবুকে পেজে এই পোস্ট তিনি দেন। ঠিক আছে, এটা পত্রিকা থেকে আমি পড়ছি, কালের কণ্ঠ। পোস্টে 501 নম্বর কক্ষ ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। তিনি উল্লেখ করেন যে 501 নম্বর কক্ষ ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী একটা ব্যর্থ প্রজেক্ট, এবং ওই ঘটনার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি দাবি করেন। আচ্ছা, মামুনুল হক সাহেব বলছেন যে 501 নম্বর কক্ষ ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী প্রজেক্ট। এখন এখানেও কিন্তু কথার মধ্যে একটা বিভ্রান্তি আছে। আচ্ছা, আমরা ধীরে ধীরে যাই। এবং তাকে রাজনৈতিকভাবে হয়রানি করেছে আওয়ামী লীগ বা সরকার। মামুনুল হক জানান 2021 সালের 3রা এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাতারাকে ঝর্ণা নিয়ে নারায়ণগঞ্জে রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এখন কথা হচ্ছে, কোনো বিনোদন কাণ্ডে যদি কেউ যায়, কোথাও ঘুরতে যায়, বেড়াতে যায়, সেখানে স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায়, বা স্ত্রী তার হাজব্যান্ডের সাথে রিসোর্টে যে অবস্থান করেন থাকেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে। কিন্তু মামুনুল হক সাহেবের বিবাহিত স্ত্রী যদি হয়ে থাকেন, তিনি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ রয়্যাল হোটেলে কেন যাবেন? এখানে একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, গেলেন। তার দাবি সে সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মী, সাংবাদিক এবং অন্যান্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে এবং তার স্ত্রীকে হেনস্থা করে। এখানেও বলছেন তার স্ত্রী, আওয়ামী লীগের কর্মী, সাংবাদিকরা তাকে হেনস্থা করেছে। কি ঘটেছে আমরা সেটা লাইভে দেখেছি। কি ঘটেছে, ঘটনার সত্য, এখন পর্যন্ত ঘটনার সত্য। তিনি বলছেন তার বিবাহিত স্ত্রী। কিভাবে তার বিবাহিত সেই কথাটিতেও আসবো। ফেসবুক পোস্টে তিনি লেখেন, রিসোর্টের রিসেপশন থেকে জানানো হয় যে পুরো রিসোর্ট পুলিশ ঘিরে ফেলেছে। যখন এটি স্থানীয় জনগণ জানতে পারে, তখন এটা পুলিশে খবর দেওয়া হয় যে মামুনুল হক, তার আগেই কিন্তু একটা বড় ধরনের ম্যাসাকার ঘটেছে হেফাজতকে নিয়ে। ঠিক আছে, 17 জন মারা গেছে। তার পরদিন মামুনুল হক সাহেব গেছেন রিসোর্টে তার স্ত্রীকে নিয়ে, তার কথা মতো। কি রকম স্ত্রী, কেমন স্ত্রী, সেটা পরে আসছি। রিসেপশন থেকে তাকে জানানো হয় যে পুলিশ রিসোর্ট ঘিরে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে। কক্ষের দরজা খোলার পর অনেকেই জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে, এটা আমরা দেখেছি। এখন ঘটনাটা যদি সত্য না হয় যে ওখানে তিনি ঝর্ণা বেগমকে নিয়ে গিয়েছেন, ওইটা আমরা লাইভ দেখেছি, লাইভ প্রচার করেছে। ঠিক আছে, মামুনুল হক দাবি করেন তাকে এবং তার স্ত্রীকে নানান উপায়ে হেনস্থা করা হয়। এটা আমরা সরাসরি দেখেছি, এটার ব্যাখ্যা যাব না।
পরিস্থিতি, কারণ বিষয়টি তো সবাই মেনে নিতে পারছেন না, কেউ মেনে নিতে পারছেন না যে এরকম একটা ঘটনা ঘটবে কেন, এরকম একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে আসবেন কেন। স্ত্রী না কি সেটা তো আর কেউ জানে না। তার স্ত্রী তো আছেন আমিনা তৈয়বা, প্রথম স্ত্রী, সেটাই তো মানুষ জানে অথবা জানে না। কিন্তু এই ঝর্ণা বেগমকে নিয়ে অযথা তিনি কেন রিসোর্টে গেলেন, কি উদ্দেশ্য, তার রুমের মধ্যে ছিলেন, পরিস্থিতি থেকে স্ত্রীকে রক্ষা করতে তাকে ওয়াশরুমে রাখেন, ওয়াশরুমে রেখেছেন, দরজা নক করেছে, তিনি ওয়াশরুমে ঢুকিয়েছেন স্ত্রীকে, এটা পরিষ্কার। তার মানে সামথিং রং, কিছু একটা ঝামেলা আছে, অবৈধ কাজ। তিনি তার স্ত্রীকে ওয়াশরুমে রাখবেন কারণ তার স্ত্রী হলে দুজনেই ফেস করবেন যারা দরজা নক করেছে। কথা পরিষ্কার না? তার যদি বৈধ স্ত্রী হয় দুজনেই বেরিয়ে আসবেন, তার স্ত্রীকে ওয়াশরুমে রেখেছেন। পরে নারী পুলিশ সদস্য এসে ওয়াশরুমে প্রবেশ করেন এবং সেখান থেকেও লাইভ সম্প্রচার করা হয়। হ্যাঁ, সেখান থেকে আমরা লাইভ দেখেছি ঝর্ণা বেগম ভিতরে। এটা কিন্তু অস্বাভাবিক, ওয়াশরুমে স্ত্রীকে রাখা এটা অস্বাভাবিক। তিনি জানান জিজ্ঞাসাবাদের সময় তিনি এবং জান্নাতারা উভয়ই নিজেদেরকে বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্ট করে জানান। এখন বলেছেন সেটা বিপদে পড়ে বলেছেন, তারপরে ঘটনাটা এত প্যাঁচ খাবে কেন? বৈধ স্ত্রী হলে এত কথা বলতে হয় নাকি? মামুনুল হকের স্ত্রী কি এত কথা বলতে হবে লোকজনকে? এবং সেটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, আমরা দেখেছি। তার দাবি, প্রথমে পুলিশ তার মোবাইল ফোন নিয়ে নেয়, পরে অতিরিক্ত একজন পুলিশ সুপারের, আচ্ছা এইগুলো আমরা জানি। খেলাফত মজলিসের আমির দাবি করেন রিসোর্টের বাইরে তখন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। আচ্ছা, এই হাজার হাজার মানুষ লাইভ দেখার পরে মামুনুল হক সাহেব ধরা পড়েছেন, অথবা তাকে ধরেছে, অথবা তাকে হেনস্থা করা হচ্ছে, তার স্ত্রীকে, তখন ওই নারায়ণগঞ্জের মাদ্রাসার ছেলেরা সব রিসোর্টের বাইরে চলে আসে, হাজার হাজার, মামুনুল হক সাহেবের সমর্থনে, যে আমাদের হুজুরের কি হয়েছে। তিনি তাদের শান্ত করেন, তিনি তাদেরকে শান্ত করেছেন এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। মামুনুল হক সাহেব তখন পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। এই বিপদের সময় তিনি কিভাবে ভূমিকা রাখলেন? নিজেই তো মহাবিপদে। তিনি তার লোকজনকে থামিয়ে পুলিশের নিরাপত্তার জন্য ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন তার ফেসবুক আইডির লাইভ সুবিধাটি প্রযুক্তিগতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এগুলো নিয়ে আমি কথা বলবো না, কি করছে আমি জানি না, কেন করেছে আমরা জানি না, আপনিও জানেন না, আমরা জানবো না এটা আসলেই করেছিল কিনা, কারণ অপরপক্ষের বক্তব্য তো পাইনি, এখন আর কেউ দিবেও না। জান্নাতারার সঙ্গে বিয়ের প্রসঙ্গে পোস্টে তিনি উল্লেখ করেন, এই আসল কথায় আসছি। জান্নাতারা আগে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিল। হাফেজ শহীদুলের স্ত্রী জান্নাতারা, এটা মামুনুল হক সাহেব তার প্রথম স্ত্রীকে এটা বলেছেন, আমিনা তৈয়বাকে, যে শহীদুলের স্ত্রী, তাদের দুটি সন্তান রয়েছে। তখন কিন্তু মামুনুল হক সাহেব তার স্ত্রীকেও বলেননি যে আমি জান্নাতারাকে বিয়ে করেছি। ওই অডিওটা মনে আছে নিশ্চয়ই আপনাদের। পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়েছে। আচ্ছা, শহীদুল আর আমেনার নাকি কি আমেনা নাম, জান্নাতারার বিয়ে বিচ্ছেদ হয়েছে, এটা উনি বলছেন, শহীদুলও বলে নাই, অথবা অন্য কোনোভাবে আমরা শুনিনি, বা আপনারা হয়তো শুনে থাকতে পারবেন, আমি শুনিনি। খেলাফত মজলিসের এই নেতার দাবি, বিবাহ বিচ্ছেদের পর জান্নাতারার সঙ্গে তার যোগাযোগ হয়। জান্নাতারার বিবাহ বিচ্ছেদের পর, শহীদুলের সাথে বিবাহ বিচ্ছেদের পর আমাদের খেলাফত মজলিসের উনি যোগাযোগ করেন, মামুনুল হক সাহেব। আচ্ছা, কি মানে মানুষের কি উদ্দেশ্য, কেন বিয়ের কোনো প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কিছু হয়েছে? মামুনুল হক সাহেব যোগাযোগ করেছেন জান্নাতারার সঙ্গে যে আমরা আসলে রিসোর্টে আসি। এটা হলো নেপথ্যের কথা, যে আমরা রিসোর্টে দেখা করি। এর আগে অনেকবার হয়তো অনেক কিছু হয়েছে, এবং এক পর্যায়ে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। আচ্ছা, বিয়ের প্রস্তাব দিয়েছে, প্রেম করেছে আগে, তারপর বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি আগে থেকেই জানিয়ে দেন যে, মামুনুল হক সাহেব জানিয়ে দেন যে ইসলামের রীতি অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার বাধ্যবাধকতা রয়েছে, তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন না তিনি। এরপর জান্নাতারা সম্মতি দিলে শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন। এখন এখানে একটা কথা, কোরআন হাদিসে যেটা, আমি ওইটার অত ব্যাখ্যায় যাব না, আমি অত জানি না, তবে স্বাভাবিকভাবে যেটা জানি, পবিত্র কোরআন শরীফে আছে যে আপনি এই যে একাধিক স্ত্রী রাখার বাধ্যবাধকতা রয়েছে, একাধিক স্ত্রী সবার প্রতি সমান অধিকার, সমান দায় দায়িত্ব পালন করতে পারলেই তবেই দ্বিতীয় বিয়ের কথা বলা আছে, তৃতীয় বিয়ে বা চতুর্থ বিয়ে। এটা যদি না পারেন তাহলে আপনি এক বিয়েতে থাকবেন, এটা বলা আছে। তিনি কি বলছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি অত ব্যাখ্যা দেবো না, ইসলামী চিন্তাবিদ কেউ থাকলে ব্যাখ্যা দিতে পারতেন।
ইসলাম অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে তা পুরোপুরি তিনি বাস্তবায়ন করতে পারবেন না। এটা তিনি ওই ঝর্ণা বেগমকে বলছেন যে ইসলামের, তার মানে ইসলাম অমান্য করেছেন। ইসলামে যে রীতিনীতি আছে, যে বাধ্যবাধকতা আছে, সেটা আমি বাস্তবায়ন করতে পারবো না। আচ্ছা, তো বাস্তবায়ন করতে না পারলে আপনি বিয়ে করছেন কেন? ঝর্ণা বেগম রাজি হলেও, জান্নাতারা যদি রাজি হয়, আপনি বলবেন না আমি সমতা রক্ষা করতে পারবো না, আমি বিয়ে করবো না, আমি এক বিয়ে ঠিক আছে। এখানে কিন্তু মামুনুল হক সাহেব, আমি জানি না ইসলামী বক্তারা বলুক কিভাবে বলে। এখন আমি যদি বিয়ে করতে যাই, আমি বললাম তোমার সাম্যতা আমি রক্ষা করতে পারবো না আমার প্রথম স্ত্রীর সাথে, এখন তুমি যদি রাজি হও আমি বিয়ে করি, আমি কি করবো তখন? আমি রাখতে পারবো না, আমি তো বিয়ে করবো না। কোরআন হাদিস তো আমি মানি, তো আমি বলবো বাবা আমি সাম্যতা রক্ষা করতে পারবো না, আমি বিয়ে করবো না। এরপর জান্নাতারা সম্মতি দিলে শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন মামুনুল হক সাহেব। এখন শরীয়ত অনুযায়ী কিভাবে হয়েছে? আপনি স্ত্রীর প্রতি দায়িত্ব নিতে পারবেন না, সমান আচরণ করতে পারবেন না, তাহলে শরীয়ত অনুযায়ী তো হয় নাই। এটার আমি আর ব্যাখ্যা পিছিয়ে দিচ্ছি না। তিনি বলেন বিয়ের পর জান্নাতারাকে একটি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়ে দেন এবং পরে তিনি সেলাই ও নারীদের বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজে অন্তর্ভুক্ত হন। এটা মামুনুল হক সাহেব বলছেন, ঠিক আছে। বিয়ে গোপন রাখার, বিয়ে তো গোপন ছিল, কেউ জানতো না, ওই ঘটনা না ঘটলে কেউ জানতো না, জান্নাতারাও জানতো না যে উনি তারা বিয়ে করছে। বিয়ে গোপন রাখার কারণ হিসেবে মামুনুল হক বলেন উপমহাদেশে একাধিক বিয়ে সামাজিক জটিল বিষয়। আয় হায় রে, সামাজিকভাবে জটিল বিষয়। আচ্ছা, উপমহাদেশের একাধিক বিয়ে তো আপনার দরকার নাই, আপনি কোরআন হাদিসের যে নির্দেশনা আছে সেটা মানবেন। কোরআন হাদিসে তো একাধিক বিয়ের কথা বলা আছে। আপনার মতো মানুষ সামাজিকভাবে জটিল বিষয় এটা আপনি মনে করবেন কেন? এটা অন্যরা মনে করবে। আপনি মামুনুল হক সাহেব তো সামাজিকভাবে এটা জটিল বিষয়, এটা তো আপনি বলাটা যাচ্ছে না, মানাচ্ছে না। তাই প্রথম পরিবারে অস্থিরতা তৈরি করতে চাননি, তো অস্থিরতা তৈরি করতে চাননি, আপনি বিয়ে জানাইতে পারবেন না, গোপনে কিভাবে বিয়ে করেন? এটা তো লুকোচুরি। প্রথম পরিবারে আছে, আমি যতটুকু জানি যে প্রথম স্ত্রীর অনুমতিরও দরকার নেই। আপনি বিয়ে করেছেন, যাই প্রথম স্ত্রীকে বলবেন। প্রথম স্ত্রীর অস্থিরতা তৈরি করতে চাননি, তাহলে আপনি বিয়ে করলেন কেন? আপনি জানেন যে একটা অস্থিরতা তৈরি হবে, আপনার প্রথম স্ত্রী রাজি হবে না। আচ্ছা, প্রথম স্ত্রী রাজি না হলে প্রথম স্ত্রীর পারমিশনও তো আহাবারই দরকার নেই, আপনি বিয়ে করতেন। আচ্ছা, এই জন্য তিনি বিয়ে গোপন রেখেছেন। আচ্ছা, একই সঙ্গে রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টিও জটিলতার সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেন। আচ্ছা, রাষ্ট্রীয় আইন আছে, রাষ্ট্রীয় আইন তো আপনার দরকার নাই, কোরআনের আইন। প্রথম স্ত্রীর অনুমতি আপনাকে নিতে হবে কেন? বা নিবেন, দুইটার একটা, হয় নিবেন না হলে নিবেন। এখানেও আপনি ভুল করেছেন মনে হয়। এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না। তার দাবি ইসলামে কাবিন বাধ্যতামূলক নয়, এটাও আচ্ছা মেনে নিলাম, কাবিন দেয়নি, এবং তার প্রথম বিয়েতেও কাবিন হয়নি, প্রথম স্ত্রীর ক্ষেত্রেও কাবিন হয়নি। তবে তার একাধিক বিয়ের বিষয়টি ঘনিষ্ঠজনরা জানতেন বলে দাবি করেন। একাধিক বিয়ে, তাহলে আরো কত বিয়ে করেছেন? একাধিক বিয়ে জান্নাতারাটা আমরা জানি, ঘনিষ্ঠজন কারা জানে? তারা কারা? ওই বিয়ের অনুষ্ঠানে সাক্ষী কারা ছিল? জান্নাতারার সাথে তার বিয়ে। মেয়েটিকে নিয়ে আমরা বহুভাবে আলোচনা করছি, মেয়ের কোনো অপরাধ নেই। মামুনুল হক সাহেব প্রেম করেছেন, এখন বলছেন বিয়ে করছে, তার সাথে দৈহিক সম্পর্ক ছিল। ওনার দাবিটা আমি এখন পড়ছি, আমাদের বক্তব্য বাদ দিলাম। একাধিক বিয়ের কথাটা ঘনিষ্ঠজনরা জানে, সেই ঘনিষ্ঠজনদেরকে আপনি সামনে হাজির করুন, তাদের নাম বলুন। পোস্টে মামুনুল হক জানান তার পরিচয়পত্রে প্রথম স্ত্রী আমিনা তৈয়বার নাম ছিল। আচ্ছা, প্রথম স্ত্রীর নাম কি এনআইডিতে থাকে? আমার এনআইডি চেক করলাম, আমার এনআইডিতে আমার স্ত্রীর নাম নেই, আমার বাবার নাম এবং মায়ের নাম আছে। স্ত্রীর নাম কি এনআইডি ছেলে পুরুষদের এনআইডিতে স্ত্রীর নাম থাকে? আচ্ছা, আমি জানি না, এটা আমারটাতে নেই। অন্যদিকে জান্নাতারার পরিচয়পত্রে তার সাবেক স্বামী শহীদুলের নাম ছিল। শহীদুলের নাম থাকবে, তার জান্নাতারা এবং তার স্বামী শহীদুল ইসলাম, এটা থাকবে। কিন্তু মামুনুল হকের স্ত্রীর নাম কি এনআইডিতে ছিল কিনা এটা আপনারা একটু দেখবেন, নিজেটা যাচাই করলে বুঝতে পারবেন। যদি থাকে তো থাকলো। এই কারণে তারা আলোচনার ভিত্তিতে প্রথম স্ত্রীর নাম ব্যবহার করেছিলেন বলে তিনি দাবি করেন। আচ্ছা, হোটেলের যে রেজিস্টার, সেই রেজিস্টারে আমিনা তৈয়বার নাম ছিল।
এখন মামুনুল হক সাহেব এটার ব্যাখ্যা দিয়েছেন যে দুই পরিচয়পত্রে একজনের স্ত্রী আরেকজনের স্বামীর নাম লেখা ছিল, তো যার কারণে তার এটা কি হোটেলে এইটা এত কিছু ওনার মামুনুল হক সাহেবের মতো লোকের কাছে তারা জানতে চাইবে। কিন্তু এখানে স্ত্রীর নাম কি এনআইডিতে থাকে কিনা আপনারা দেখবেন একটু। এখানে একটা যুক্তি দাঁড় করিয়েছেন আর কি, আমিনা তৈবার নাম কেন দিয়েছে হোটেলে, ওই যুক্তি দাঁড় করিয়েছে। প্রশ্নই আসেন, আচ্ছা প্রথম স্ত্রীকে ফোনে শহীদুল ইসলামের স্ত্রী বলে পরিচয় করে দেওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন। ওই যে ৭১ টিভিতে একটা ফোন ভাইরাল হয়েছে কল, যে মামুনুল হক সাহেব তার প্রথম স্ত্রীকে বলছেন আমিনা তৈবাকে যে শহীদুলের স্ত্রী, শহীদুল, তখন তিনি তার নিজের স্ত্রী বলেন নাই। এখন কি ভাষ্য দিয়েছে, তার ভাষ্য প্রথম স্ত্রী আগে থেকেই জান্নাত আরাকে শহীদুলের স্ত্রী নামে চিনেন। এটা ঠিক আছে, শহীদুলের স্ত্রী নামে চিনেন, কিন্তু প্রেম টেম বিয়েটি এগুলো কিছুই জানেন না। তাই বিষয়টি শান্তভাবে উপস্থাপনের জন্য তিনি সেই পরিচয় ব্যবহার করেছিলেন। এখানেও একটু টেকনিক অবলম্বন করেছে, যেটার আমি ব্যাখ্যা যাব না। খেলাফত মজলিসের আমির প্রশ্ন তুলেন তিনি বা জান্নাত আরা কোনো আইন ভঙ্গ করেছিলেন কিনা। আচ্ছা, আইন ভঙ্গ করেছে কিনা আপনারাই বলবেন, ঠিক আছে। তিনি অভিযোগ করেন পুলিশ তাদের কক্ষে প্রবেশ করে এবং পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়। এসব কর্মকাণ্ডের বৈধতা নিয়েও তিনি এখন সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তার কলে কি ছিল সেটা আমি ব্যাখ্যায় যাব না। তার দাবি তিনি রাষ্ট্রীয় আইন কিংবা শরীয়তের আইন কোনোটি লঙ্ঘন করেননি, তারপরেও তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। আচ্ছা, তিনি বলছেন যে তিনি রাষ্ট্রীয় বা শরীয়তের কোনো আইন ভঙ্গ করেননি। এখন এটা একটু চিন্তা করবেন আপনারা ঠান্ডা মাথায়, তিনি ভঙ্গ করেছেন কিনা। প্রথম স্ত্রীর পরে সমান অধিকার যদি না দিতে পারেন, সেখানে তো বিয়ে নিষেধ, আপনি করবেন না। তাহলে আবার প্রথম স্ত্রীর ভয়ে তিনি এটা গোপন রেখেছেন, এটাও তো যায় না ইসলামের সাথে। আবার এতদিন একটা ধারণা ছিল এবং তার শুভাকাঙ্ক্ষীরা মাদ্রাসার ছাত্ররা ভাবে যে আমাদের হুজুর রিসোর্টে যায়নি, এটা শেখ হাসিনা সরকার ওনাকে ধরে নিয়ে গেছে একজন নারীর সাথে ছবি তুলে লাইভ করে দেখিয়ে দিয়েছে। ঘটনা তো সত্য। এতদিন মামুনুল হক সাহেব কোনো বিবৃতি দেননি, আজকে হঠাৎ করে বিবৃতি দিলেন কেন, কি কারণে, কি মিন করতে চান? তিনি আরো বলেন, ওই যে এইখানে বাবু নগরী সাহেবের কথা বলা হয়েছে, এখানে বলছে যে এনএসআই আমাকে বা ডিজিএফআই আমাকে ডেকে নিয়ে বলছে যে আপনি বাবু নগরীর বিরুদ্ধে কথা বলবেন। এগুলো পলিটিক্যাল ব্যাপার, এগুলা সত্য কি সত্য না কে বলবে। তিনি আরো অভিযোগ করেন জান্নাত আরা আমি শুধু বলছি আমরা যেটা দেখেছি সেই অনুযায়ী কথা বলছি। তিনি অভিযোগ করেন জান্নাত আরা, তার বাবা, সাবেক স্বামী, পরিবারের সদস্যদের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ, জান্নাত আরাকে দীর্ঘ সময় হেফাজতে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন। হ্যাঁ, রাখা হয়েছে। আদালত ও সাক্ষ্য প্রসঙ্গে মামুনুল হক বলেন জান্নাত আরার ছেলে আব্দুর রহমানকে বিভ্রান্তিকর বক্তব্য দিতে উৎসাহিত করা হয়েছে, তবে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি প্রকৃত ঘটনা খুলে বলেছেন, এতে সংশ্লিষ্টদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় বলে তিনি মনে করেন। এখন আবার সংশ্লিষ্টদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, মুতাবিয়ে প্রসঙ্গে তিনি প্রস্টেপ জানান তার চুক্তিভিত্তিক এক মানবিক বিয়ে নামে একটা তখন প্রচার হয়েছিল। মামুনুল হক সাহেব মনে কোথাও বলেছিলেন মানবিক বিয়ে, মানবিক বিয়ে। তার বিরুদ্ধে চুক্তিভিত্তিক বিয়ে, সাময়িক বিয়ে বা মুতা বিয়ের যে অভিযোগ প্রচার করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন জান্নাত আরার সঙ্গে তার বিয়ের ছিল শরীয়ত সম্মত এবং ইসলামী বিয়ে। এখন ইসলামী কিনা শরীয়ত সম্মত কিনা আপনারা বিবেচনা করবেন বা সাক্ষাৎকারটা আবার পড়বেন, বা কোনো ইসলামী চিন্তাবিদ যদি এই ইন্টারভিউটা এই বিবৃতিটা যদি ব্যাখ্যা করেন তাহলে ভালো হবে, দেশবাসী উপকৃত হবে। জান্নাত আরা তার বর্তমান অবস্থান প্রসঙ্গে মামুনুল হক জানান জান্নাত আরা এখন কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে। আমরা বলেছিলাম যে জান্নাত আরাকে যেহেতু উনি বিয়ে করেছেন তিনি তুলে আনেন না কেন, প্রথম স্ত্রীর সাথে ঘর করেন না কেন, অথবা জান্নাত আরা এখন কোথায়। এখন তিনি বলছেন 2019 থেকে 2025 সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল, এটা উনি বলছেন। যাক, তবে কোনো সাক্ষী প্রমাণ দলিলপত্র কিছুই নেই। তবে 2021 সালের ঘটনার পর বিভিন্ন মনোমালিন্যের কারণে, আচ্ছা মনোমালিন্য হয়ে গেছে, আলোচনার মাধ্যমে 2025 সালে মার্চে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন মনোমালিন্য হয়েছে আলোচনার মাধ্যমে, কিভাবে কি হয়েছে এগুলো আমরা জানি না। তার মানে 2019 থেকে 2025 সাল পর্যন্ত তিনি বলছেন তাদের বৈবাহিক সম্পর্ক, তারপর 2025 সালে ডিভোর্স করেছেন। আচ্ছা, তিনি দাবি করেন বিচ্ছেদের আগ পর্যন্ত নিজের কারাবাসকালেও তিনি জান্নাত আরার প্রাপ্য ভরণ পোষণ অধিকার নিশ্চিত করেছিলেন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন যে মামুনুল হক দাবি করেন রাজনৈতিক ও আদর্শগত মতপার্থক্যের কারণে আমার বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টা করেছিল। রাজনৈতিক ও আদর্শগত মতপার্থক্যের কারণে আমার চরিত্র হননের চেষ্টা করেছিল, আদালতও তাকে হয়রানির শিকার করেছে। আচ্ছা, তিনি বলেন যে কিছু ইসলামপন্থী ইসলামী মানুষও তার বিরুদ্ধে অপবাদ রটিয়েছে। পোস্টের একটি বড় অংশে হজরত আয়েশা আছে, ওগুলোতে আমি যাব না। কুৎসা রটনাকারী মামুনুল হকের দাবি তার বিরুদ্ধে প্রতারণা চালিয়েছে সরকারের বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ। খালেদাদের বিরুদ্ধে চরিত্র হননের অভিযোগ উদাহরণ টেনেন। একই সঙ্গে বেশ কিছু কথা বলেন। একই সঙ্গে রাজনৈতিক মতভিন্নতার কারণে ইসলামপন্থী কিছু ব্যক্তি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেও বলে তিনি মন্তব্য করেন। আচ্ছা, ইসলামপন্থীও অনেকে তার বিরুদ্ধে মন্তব্য নিয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত করেছে। তিনি বলছেন, কোরআনের আয়াতও উল্লেখ করেছেন, আমি সেদিকে যাব না। পোস্টের শেষাংশে মামুনুল হক জানান 501 তার কাছে কোনো নেতিবাচক বিষয় নয়। চিন্তা করেন, আপনারা চিন্তা করেন, 501 তার কাছে কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি তার ভাষায় ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের পরাজয়ের দলিল। আহা, 501কে তারা বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। বিজয়ের প্রতীক তার মানে 501 দিবস পালন হবে, এটা বিজয়ের প্রতীক। ওই সবাই তার প্রেমিকা অথবা ইয়েকে নিয়ে হোটেল রিসোর্টে চলে যাবে। 501কে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, 501কে তারা বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এটি উদযাপন করবেন। যেখানে এই প্রসঙ্গ উত্থাপিত হবে সেখানে 501-এর বার্তা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। ও মাই গড, আমি আবারও বলি শেষ লাইন, 501-কে তারা বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এটি উদযাপন করবেন। যেখানে এই প্রসঙ্গ উত্থাপিত হবে সেখানে 501-এর বার্তা পৌঁছে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে সবার সুমতি কামনা করেন। আমি কোনো মন্তব্য করব না, আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি, আমার যতটুকু সম্ভব আমি বলেছি। আপনারা পড়বেন, বুঝবেন, চিন্তা করবেন। জি, অনেক ধন্যবাদ।